আমরা আগের ক্লাসগুলোতে সংকরণ বিষয়টা আমরা শেষ করছি। আজকের ক্লাসে আমরা কি করব, যে অণুর আকৃতি ও বন্ধন কোণের ওপর মুক্তজোড় ইলেকট্রনের প্রভাব। অণুর আকৃতি ও বন্ধন কোণের ওপর মুক্তজোড় ইলেকট্রনের প্রভাব। আমরা কি করতে পারি? উপর মুক্তজোড় ইলেকট্রনের প্রভাব। এই হচ্ছে আমাদের কোশ্চেন। অণুর আকৃতি ও বন্ধন কোণের ওপর মুক্তজোড় ইলেকট্রনের প্রভাব। খেয়াল করো তো, একটা অণুর আকৃতি কেমন হবে, তার বন্ধন কোণ কত হবে। এটা যে কোনো যৌগের যখন সংকরণ হচ্ছিল তখন আমরা কি করছিলাম, যে এই যৌগের একটা নির্দিষ্ট আকৃতি হচ্ছিল, তাদের বন্ধন কোণ হচ্ছিল। বাট ওর ক্ষেত্রে যদি কিছু কিছু ইলেকট্রন যদি বন্ধনে অংশগ্রহণ না করে, অর্থাৎ মুক্তজোড় অবস্থায় থাকে, তখন কিন্তু এই বন্ধন কোণটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ স্বাভাবিক যে বন্ধন কোণ, সেই বন্ধন কোণ থাকবে না। তো প্রশ্ন হলো, তার আগে বন্ধন জোড় ইলেকট্রন, মুক্ত জোড় ইলেকট্রন জিনিসটা কি? মুক্ত জোড় ইলেকট্রন বলতে সেটা বোঝায় যে একটা বন্ধন তৈরি করলো, এটা অণু যখন বন্ধন তৈরি করে, সেই যে ইলেকট্রনগুলো বন্ধনে অংশগ্রহণ করে সেগুলোকে বলা আছে বন্ধন জোড় ইলেকট্রন। কারণ প্রত্যেকটা বন্ধন তৈরির জন্য আমরা জানি দুইটা ইলেকট্রন প্রয়োজন। এই দুইটা ইলেকট্রন যখন প্রয়োজন, দুটো পরমাণু যদি পরস্পরের সাথে সেটা বন্ধনে অংশগ্রহণ করে যে ইলেকট্রনের মাধ্যমে, সেই ইলেকট্রন জোড়কে বলা হচ্ছে বন্ধন জোড়। আর যেটা বন্ধনে অংশগ্রহণ করে না তাকে বলা হচ্ছে মুক্ত জোড় বা লন পেয়ার। আমরা বোরন BF3 যখন গঠনটা করি, দেখো এখানে 1 2 3 তিনটা, এর সাথে ফ্লোরিন ফ্লোরিন ফ্লোরিন, মানে এর গঠনটা আমরা অ্যাকচুয়ালি এইভাবে লিখতে পারি, ফ্লোরিন ফ্লোরিন ফ্লোরিন। এই যে এখানে যে দুইটা করে ইলেকট্রন আছে, এই ইলেকট্রনগুলোকে বলা হচ্ছে বন্ধন জোড় ইলেকট্রন। কারণ যাকে এই একটা ইলেকট্রন দিয়েছে, একটা ইলেকট্রন দিয়ে একটা বন্ধন তৈরি হয়েছে এবং এটা জোড় তৈরি করছে। এই ইলেকট্রনগুলোকে বলা হচ্ছে বন্ধন জোড় ইলেকট্রন। এখন যদি এমন কিছু কিছু যৌগ আছে যাতে কিছু ইলেকট্রন থাকে যেগুলো তোমার টোটালি বন্ধনে অংশগ্রহণই করে, এদেরকে তোমার বলা হচ্ছে কি মুক্ত জোড় ইলেকট্রন। খেয়াল করো, যেমন আমরা যদি বলি অ্যামোনিয়া, অ্যামোনিয়া অ্যামোনিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাই 5টা ইলেকট্রন, এর সাথে একটা হাইড্রোজেন, এর সাথে একটা হাইড্রোজেন, এর সাথে একটা হাইড্রোজেন। অর্থাৎ দেখা যায় এই ইলেকট্রন দুইটা বন্ধনে অংশগ্রহণ করে নাই, এদেরকে তোমার বলা হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন। মুক্ত জোড় ইলেকট্রন অর্থাৎ যে ইলেকট্রনগুলো বন্ধনে অংশগ্রহণ করে নাই এদেরকে বলা হচ্ছে মুক্ত জোড়, আর যেটা বন্ধনে অংশগ্রহণ করেছে তাকে বলা হচ্ছে বন্ধ জোড় ইলেকট্রন। সো আমরা বিষয়টা মুক্ত জোড় বন্ধ জোড় সম্পর্কে আমাদের মোটামুটি আইডিয়া জন্মালো। এখন আমরা করব কি ভ্যাসপার তত্ত্ব। ভ্যাসপার তত্ত্বটা কি? এখানে ভ্যাসপার তত্ত্বটা খুব ইম্পর্টেন্ট। ভ্যাসপার তত্ত্ব আছে ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার আর রিপালশন থিওরি। সংক্ষেপে বলা আছে ভ্যাসপার তত্ত্ব। আমি আরেকবার মিনিংটা বলি, ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, আর সংক্ষেপে বলা আছে ভ্যাসপার তত্ত্ব। তো যাই হোক, এখন ভ্যাসপার তত্ত্ব জিনিসটা কি? অণুতে পরমাণু সমূহ এমনভাবে অবস্থান করবে যাতে তাদের ভিতরে সর্বনিম্ন বিকর্ষণ বল কাজ করে। এই তত্ত্বকে তোমার বলা আছে কি ভ্যাসপার তত্ত্ব। অণুতে পরমাণু সমূহ এমনভাবে অবস্থান করবে যাতে তাদের ভিতরে সর্বনিম্ন বিকর্ষণ বল কাজ করে, আর এই তত্ত্বটাকে তোমার বলা আছে কি ভ্যাসপার তত্ত্ব। অর্থাৎ দেখা গেল কি তোমরা যখন এক বেঞ্চে দেখা গেল কি 4 জন বসার জায়গা, সেখানে আমি বললাম যে 10 জন বসো, ছোটা এমন ভাবে তোমরা বসো যে একটা তোমার ওই তোমাদের ভিতর সর্বনিম্ন বিকর্ষণ হয়। সে দেখো, আমরা যদি বলি এই হাতটা, স্বাভাবিকভাবে আমরা কিন্তু হাত এইভাবে রাখি, এইভাবে আমরা হাতটা রাখি। দেখো হাতের মাঝখানে কিন্তু অলরেডি ফাঁকা রয়ে গেছে, অলরেডি ফাঁকা হয়ে গেছে। আমি হাতটা যদি এভাবে করি ভালো লাগছে, কষ্ট আছে, আবার দেখো এভাবে করি তাও কিন্তু কষ্ট আছে, রাইট? আচ্ছা, তো এইটা কিন্তু স্বাভাবিক অবস্থা। এইভাবে তুলি করে হাতটা যখন আমরা নিচে রাখি, তা দেখা গেল কি এইভাবে রাখি, দেখা গেল এর ভিতরে এই আঙুলগুলো একটা নির্দিষ্ট স্থান ফাঁকা করে কিন্তু থাকতেছে, তাই না?
এই যে নির্দিষ্ট স্থানে ফাঁকা করে থাকতেছে, যার ফলে কি আছে ওটা মানে তোমার আছে এটা নির্দিষ্ট বিকর্ষণ করে এদের ভিতরে দেখো মাস্ট একটা অ্যাঙ্গেল তৈরি হয়ে গেছে, একটা কোণ তৈরি হয়ে গেছে, তাই না? তো এখানে এরকম অণুতে পরমাণুগুলো এমনভাবে অবস্থান পাবে যাতে তাদের ভিতরে সর্বনিম্ন বিকর্ষণ বল কাজ করে। আর এই তত্ত্বটাকে বলা হচ্ছে ভ্যান্সবার্গ তত্ত্ব বা ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। তো এখানে জিনিসটা কি, এই বিষয়টা এখানে একটু মাথায় রাখবা যে অণুতে মুক্ত জোড় বন্ধন জোড় যদি পাশাপাশি থাকে তারা পরস্পরের সাথে কি করবে, বিকর্ষণ করবে। এখন কথা হচ্ছে ইলেকট্রন সবসময় একটা ইলেকট্রন ম্যাক্সিমাম সময় কিন্তু একটা নির্দিষ্ট পর্যায়ে একটা দুইটা ইলেকট্রন মিলে বন্ধন তৈরি হয়, কিন্তু স্বাভাবিক অবস্থায় বিকর্ষণ না করলে একটা নির্দিষ্ট পর্যায়ে এসে ওদের ভিতরে বিকর্ষণ বল কাজ করে। কারণ আমরা জানি সমধর্মী চার্জ পরস্পরের সাথে কি করে, বিকর্ষণ করে। সো এখানে এর ক্ষেত্রে কি হয় দেখো, বিকর্ষণের ক্রমটা মাথায় রাখবা, লন পেয়ার সবচেয়ে বেশি বিকর্ষণ হয়, তারপরে আছে লন পেয়ার, বন্ড পেয়ার, তারপর আছে বন্ড পেয়ার। অর্থাৎ দেখো এই লন পেয়ার মানে মুক্ত, যে ইলেকট্রনগুলো বন্ধনে অংশগ্রহণ করে না তাকে বললাম মুক্ত জোড়। মুক্ত জোড় যদি কোনো তোমার আছে যৌগে বিদ্যমান থাকে এবং তারা পাশাপাশি থাকলে তাদের ভিতরে প্রচন্ড রকম বিকর্ষণ হবে। হ্যাঁ, যেমন আমাদের সমাজে দেখা যায় কিছু কিছু লোকজনে খেয়ে দিয়ে কাজ নেই, তারা কি একজন আর একজনের সাথে ঝগড়াঝাটি বা আদার্স বিষয়গুলো মানে মানে অসামঞ্জস্য দেখা যায়। এখানেও এরকম যে এদের ভিতরে বিকর্ষণ সবচেয়ে বেশি হবে, তারপর আছে এটা কি তোমার আছে লন পেয়ার, বন্ড পেয়ার, এদের মধ্যে বিকর্ষণ তারপরে হবে, তারপরে এখানে বন্ড পেয়ার। অর্থাৎ এদের ভিতরে বিকর্ষণটা সবচেয়ে কম হবে আর এদের ভিতরে বিকর্ষণটা সবচেয়ে বেশি হবে। তো এই যে লন পেয়ার তোমার আছে ইলেকট্রন যদি কোনো যৌগে বিদ্যমান থাকে তখন তার উপরে এর প্রভাবটা কিভাবে কাজ করে দেখো। আমরা দেখি প্রথমত আমরা এক্সপেরিমেন্ট চালাই অ্যামোনিয়ার উপর। দেখো অ্যামোনিয়ার উপর এক্সপেরিমেন্ট চালাবো, কি দেখা যায় আমরা অ্যামোনিয়ার গঠন করি NH3। তাহলে কেন্দ্রীয় পরমাণু আমাদের কি আছে, কেন্দ্রীয় পরমাণু আছে আমাদের এখানে নাইট্রোজেন। তো নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা যদি দেখি ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক অবস্থায় নাইট্রোজেনের 7 1s2 2s2 2p তোমার আছে x 2p y 2p z একটা এই অবস্থায় থাকে স্বাভাবিক অবস্থায়। এখন এর ক্ষেত্রে যেটা হচ্ছে দেখো তোমার আছে সংকরণ যখন হবে তখন কি হবে দেখো, এর ক্ষেত্রে আমাদের দেখতে পাই একটা এস তিনটা পি। কারণ এর সংকরণটা আমরা যদি বের করতে পারি, আমরা বলছিলাম কোনো পরমাণুর যোজ্যতা স্তরের মোট ইলেকট্রন যদি 1 থেকে 8 হয় সেটাকে 2 দ্বারা ভাগ করতে হবে, যে মান পাওয়া যায় সেটাই ওই যৌগের সংকরণ। তো অ্যামোনিয়ার কি সংকরণ হয় খেয়াল করো, যে তোমার আছে নাইট্রোজেনের হচ্ছে 5, হাইড্রোজেনের 1 গুণ 3 ইকুয়াল টু কত আছে 8। 8 হলে কত দিয়ে ভাগ করবে, 2 দিয়ে। 8 ভাগ করলে 4 দোকানে 8 শূন্য। আমি বলছি কোনো পরমাণুর যোজ্যতা স্তরের মোট ইলেকট্রন যদি 1 থেকে 8 হয় সেটাকে 2 দ্বারা ভাগ করবা, যে মান পাওয়া যায় সেটাই ওই যৌগের সংকরণ মাস্ট বি। তাহলে এর আছে sp3 সংকরণ। 4টে সংখ্যা আছে, তাহলে প্রথমটা একটা s হবে, পরেরটা p, তারপর d, তারপর m, এইভাবে পর্যায়ক্রমে সংখ্যাটা যায়। তাহলে এটা হচ্ছে sp3 সংকরণ। এখন কথা আছে এর মুক্ত জোড় ইলেকট্রন আছে কিনা। সহজ ভাবে তোমাদের মনে রাখার টেকনিকটা আমি বলে দিয়েছিলাম যে এই কেন্দ্রীয় পরমাণু যে সংকরণ নাম্বার হবে ওই সংকরণ নাম্বার থেকে ওই পরমাণুর সাথে যা যুক্ত আছে সব বিয়োগ করে দিবা, গোষ্ঠী সহ যা আছে সব বিয়োগ করে দিবা। খেয়াল করো, তাহলে এর সংকরণ নাম্বার এই নাইট্রোজেনের হচ্ছে 7। এখন দেখো ওই নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন যুক্ত আছে, কয়টা যুক্ত আছে, 3টা যুক্ত আছে। সো এর থেকে 3টা বিয়োগ করো, তাহলে মুক্ত জোড় ইলেকট্রন হবে একটা। তাহলে আমরা শিওর হয়ে গেলাম এই যৌগের হচ্ছে sp3 সংকরণ এবং এর মুক্ত জোড় ইলেকট্রন আছে একটা। এবারে আমরা আলাদাভাবে মানে ওইগুলো ডিসকাস করতে পারি। কিভাবে ডিসকাস করি খেয়াল করো, খেয়াল করো এটা তাহলে sp3 সংকরণ, sp3 খেয়াল করো। তাহলে এখানে হচ্ছে আমাদের দেখো মোট ইলেকট্রন কয়টা আসছে, আমাদের আছে 5টা। তাহলে একটা তারপর আবার গেল একটা। আই মিন প্রথমটায় 2টা গেল, আমরা সংক্ষেপে এক চান্সে লিখতে পারি এইভাবে 2টা। প্রথমটা আছে 2টা আর পরেরগুলো সব একটা করে। এটার সামনে কত আছে 2, তাহলে আমরা এখানে দিয়ে দিলাম 2 দিয়ে দিলাম। এখন কোশ্চেন হলো দেখো আমাদের কোন কোন অরবিটাল সংকরণে অংশগ্রহণ করলে, একটা s অরবিটাল আর 3টা p অরবিটাল। নিশ্চিতই আমাদের সংকর অরবিটাল হলো 4টা। এর ভিতরে আমাদের sp3 তে দেখো অলরেডি 2টা আর বাকিগুলোই একটা।
খেয়াল করো, যে কোনো বন্ড সৃষ্টির জন্য আমি বলেছি সবসময় প্রত্যেকটার জন্য একটা ইলেকট্রন লাগবে, অপরজনের আর একটা ইলেকট্রন থাকবে, মানে সমযোজী বন্ধন তৈরি করার জন্য দুইজন মিলে শেয়ার করবে, শেয়ারের মাধ্যমে আমাদের বন্ধন তৈরি হবে। তো আমাদের দেখো কিভাবে বন্ধনগুলো সম্পর্কটা হইতে পারে। x y z, এটার নাম 2s, এর সাথে আমাদের কি হবে x y z, একটা px, একটা py, একটা আছে pz, এর নাম আছে 2p। যখন সংকলিত হয়, যেহেতু sp3 মাস্ট বি এটা চতুষ্ফলকীয় যে শেপ সেটা স্ট্রাকচার ফর্ম করবে। এই একটা সংকর অরবিটাল, এই একটা সংকর অরবিটাল, এই একটা সংকর অরবিটাল, আর এই সাইডে একটা সংকর। দেখো এখানে আছে প্রথমটাই দুইটা ইলেকট্রন, পরেরগুলো সব কি একটা একটা। এগুলোর নাম আছে sp3 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 sp3। এর সাথে দেখো আমাদের NH3, তাহলে হাইড্রোজেন আছে আমরা দেখতে পাই এখানে তিনটা, তাহলে এখানে কি হবে হাইড্রোজেন দিয়ে দিলাম, এখানে আছে 1s1। যদি হাইড্রোজেনের 1s1, এখানে ইলেকট্রন বিন্যাসটা তোমরা করে নিতে পারো, যে ইলেকট্রন বিন্যাসটা আমার এখানে লেখা হয় নাই, এই লাইনের পরেই তোমরা ইলেকট্রন বিন্যাসটা দিয়ে দিবা, যে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস 1s1, এটা দিয়ে নিলে ভালো হয়। আচ্ছা, তাহলে এটা কত হলো 3। তখন কি আছে দেখো, এই একটা সংকর অরবিটাল, এই একটা সংকর অরবিটাল, এই একটা সংকর অরবিটাল, এই একটা সংকর অরবিটাল, এখানে আছে দুইটা একটা একটা একটা। তাহলে এর সাথে দেখো হাইড্রোজেন আমাদের কি সামনাসামনি এখানে আসবে, এসে আমাদের সরাসরি একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন আসলো, এখানে একটা হাইড্রোজেন আসলো, এখানে আসার কোনো সুযোগ নেই, কারণ দেখো হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে আর এখানে আছে দুইটা ইলেকট্রন, সো তিনটা মিলে তো বন্ধন হতে পারে না, ঠিক আছে, যে কারণে খুব সহজে অ্যামোনিয়া অণু গঠিত হলো। খেয়াল করো, তাহলে আমরা স্বাভাবিক অবস্থায় যে ইলেকট্রন বিন্যাস এই দুটো যেটা দেখলাম, p তে তিনটা আর p এ দুইটা থাকে, এরপর যখন সংকরিত হলো তখন আমরা দেখি ভাই চারটা sp3 সংকর অরবিটাল তৈরি হলো, যাদের একটাতে দুইটা ইলেকট্রন, বাকিগুলোই তিনটা বিজোড় ইলেকট্রন আছে। এই তিনটা বিজোড় ইলেকট্রন সম্পন্ন তিনটা sp3 সংকর অরবিটাল তিনটা হাইড্রোজেনের 1s অরবিটালের সাথে সামনাসামনি অতিক্রম করে তিনটা sp3 1s সিগমা বন্ধন তৈরি করবে। তিনটা sp3 1s sp3 1s sp3 1s, তিনটা সিগমা বন্ধন তৈরি করবে। কিন্তু দেখো ওই যে একটা মুক্ত জোড় থেকে গেল, আমাদের আজকের পার্টের বিষয় আছে কিন্তু অণুর আকৃতির উপর বন্ধন কোণের, অণুর আকৃতি ও বন্ধন কোণের উপর মুক্ত জোড় ইলেকট্রনের প্রভাব। তাহলে এই মুক্ত জোড় এদের উপর কি প্রভাব বিস্তার করবে? অ্যাকচুয়ালি যদি স্বাভাবিক যেহেতু sp3, তাহলে এর আকৃতিটা কিন্তু চতুস্থলিক হবে, কোনো সন্দেহ নেই, এর আকৃতি হবে আমাদের চতুস্থলিক। কিন্তু প্রবলেম হচ্ছে এটা চতুস্থলিক হবে না, এই যে ইলেকট্রনটা ও কি করবে, এদেরকে বিকর্ষণ করবে। যখন এদেরকে বিকর্ষণ করবে, এই বিকর্ষণ করার কারণে একে বিকর্ষণ করবে, একে এর বিকর্ষণ করবে, ফলে এরা খুব কাছাকাছি চলে আসবে। যখন কাছাকাছি চলে আসবে, যে স্ট্যান্ডার্ড যে মান ছিল 109 ডিগ্রি 28 মিনিট, সেটা ওর থেকে কমিয়ে আমাদের হয়ে যাবে হচ্ছে 107 ডিগ্রি, এবং আকৃতি হবে পিরামিডের ন্যায়। অর্থাৎ দেখেন কি এর শেপটা এমন হয় যে নাইট্রোজেন এর শেপটা হয়ে যায় আমাদের 107 ডিগ্রি, এবং আছে আকৃতি পিরামিডের ন্যায়। অর্থাৎ এই ইলেকট্রন, এই মুক্ত জোড় ইলেকট্রন একে বিকর্ষণ করবে, একে বিকর্ষণ করবে, যার ফলে কি আছে এর বন্ধন কোণের মান কমে যাবে, কমে কি হয়ে যাবে আমাদের আছে 107 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, সেম টাইপের আমরা যদি NH3 আসে, NH3 এর পরিবর্তে যদি পরীক্ষায় তোমাদের PH3 আছে, সেম ব্যাখ্যা, PH3 সেম ব্যাখ্যা, শুধুমাত্র এই জায়গাটায় যোগ স্তরটা হবে এখানে 3s2 3px 3py 3pz, আর কোনো কাজ না, ঠিক আছে। আচ্ছা, এবারে কি হবে দেখো, এর ক্ষেত্রে আমাদের আছে ফসফরাসের সেম স্ট্রাকচার সেম ফর্ম করবে। পরীক্ষায় যদি কোশ্চেন আসে NH3 আর PH3 এর ভিতরে বন্ধন কোনটার বেশি, কোনটার কোন, খেয়াল করো এর ভিতরে আমরা যেটা দেখি ভাই, যে NH3 আর PH3 এর ভিতরে এখানে একটা ঘটনা এখানে ঘটবে, যে এই শেপটা এইভাবে আমরা লিখতে পারি, একদম পুরো পিরামিডের নাই কিন্তু আকৃতি কারণ বলে, মানে এই মুক্ত জোড় এ না থাকার কারণে দেখো ওটা নাই, তাহলে একদম পুরোটা পিরামিডের নাই। মানে অ্যাকচুয়ালি গঠনটা যদি এমন হয়, এর সাথে এর একটা হবে এই যে পিরামিড, পুরো পিরামিড,
পুরো পিরামিড, একদম পুরো পিরামিডের নেই এই স্ট্রাকচারটা কনফার্ম। আর বন্ধন কোণ হয়ে যায় আমাদের কত 160 ডিগ্রি। আচ্ছা, একইভাবে কোশ্চেন যদি আসে যে NH3 PH3 কোনটার বন্ধন কোণ বেশি কোনটার বন্ধন কোণ কম, এই বেশি কোনটার বেশি কোনটার কম। NH3 আরটা দিলাম হচ্ছে PH3, যেটা তোমাদের বলছিলাম ফসফরাস। খেয়াল করো এই যে ফসফরাস তোমার আছে এর ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে নাইট্রোজেন আর ফসফরাসের ভিতরে সেম আমরা এই sp3 সংকরণ এরও বন্ধন কোণ তোমার হচ্ছে অ্যাকচুয়ালি পিরামিডের ন্যায় হওয়ার কথা, এই আকৃতি পিরামিডের ন্যায় হওয়ার কথা, কিন্তু এখানে বন্ধন কোণটা একটু চেঞ্জ হয়ে যাবে। কেন? কারণ কি দেখো এই যে নাইট্রোজেন আর ফসফরাস এই দুইটার ভিতরে আমরা জানি নাইট্রোজেনের তড়িৎঋণাত্মকতার মান বেশি আর ফসফরাসের তড়িৎঋণাত্মকতার মান কি আছে আমাদের কম। কারণ নাইট্রোজেন আর ফসফরাস গ্রুপ 5 এর মূল, একই গ্রুপে যত উপর থেকে নিচের দিকে যাওয়া যায় তার আমাদের তড়িৎঋণাত্মকতার মান কি হয় তত বেশি আমাদের আছে কমতে থাকে। তো এই কারণে আমাদের নাইট্রোজেনের তড়িৎঋণাত্মকতার মান বেশি, এর তড়িৎঋণাত্মকতা কম। যখন তড়িৎঋণাত্মকতা কম হয়, তড়িৎঋণাত্মকতা মানে কি শেয়ারকৃত ইলেকট্রন নিজের দিকে টেনে সমাজী বন্ধনে আবদ্ধ কোনো পরমাণু যখন আবদ্ধ হবে তখন ওই শেয়ার এখানে যে দুইটা ইলেকট্রন দিয়েছিল, মনে করো এই দুইটা ইলেকট্রন এই একটা দিয়েছে একটা দিয়েছে, এই ইলেকট্রন দেখা গেল কি কোন একটা পরমাণু হয় ও নিজের দিকে বা এর নিজের দিকে, যে টেনে নেওয়ার ধর্ম এটাকে বলা হচ্ছে তড়িৎঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। তো আমাদের এই নাইট্রোজেন আর ফসফরাসের ভিতরে আমরা দেখতে পাই নাইট্রোজেনের তড়িৎঋণাত্মকতার মান অনেক বেশি ফসফরাস অপেক্ষা। বেশি হওয়ার কারণে ও তখন কি করে, এই যে বন্ধনে যখন আবদ্ধ ছিল দুটো পরমাণু, দেখাল কি এখানে আমরা দেখতে পাচ্ছি যে কম্পেয়ারলি এই যে তোমার আছে বন্ধন জোড় ইলেকট্রন গুলো নাইট্রোজেন কি করছে নিজের দিকে টেনে ধরে রাখছে। যখন নাইট্রোজেন কি করছে নিজের দিকে টেনে ধরে রাখছে, ফলে এদের ভিতরে হচ্ছে বিকর্ষণ, তার কেন্দ্রের চারিপাশে ইলেকট্রন ডেনসিটি অনেক বেশি হয়ে যাচ্ছে। বাট এর কেন্দ্রের চারিপাশে ইলেকট্রন ডেনসিটি কম্পেয়ারলি কম থাকছে, কারণ এর তড়িৎঋণাত্মকতার মান হচ্ছে কম আর এর তড়িৎঋণাত্মকতার মান বেশি। যখন এই কম আর বেশি হচ্ছে তার কারণে আমাদের কি আছে, এই বন্ধন জোড় ইলেকট্রন গুলো নাইট্রোজেনের চারিপাশে থাকছে, যার ফলে বিকর্ষণটা খুব বেশি আছে, বন্ড অ্যাঙ্গেলটা বেশি হয়ে যায়, ব্যান্ড বেশি হয়ে গিয়ে আমাদের হয়ে যায় 107 আর এইটা হয়ে যায় 93.5 বা অনেক সময় 94 ডিগ্রি লিখলেও কোনো সমস্যা নাই। সো এটা হচ্ছে 93.5 আছে, এর হচ্ছে আমাদের বন্ধন কোণের মান। প্রশ্ন হলে স্যার কেমন হয় বিষয়টা অ্যাকচুয়ালি বুঝাই। তো যদি তোমাদের বোঝা নাই, আমাদের এই হাতটা আমি ধরলাম এটা হচ্ছে আমাদের নাইট্রোজেন, হাতের এই অংশটা ধরলাম হচ্ছে নাইট্রোজেন, এর ক্ষেত্রে এইগুলোকে ধরলাম হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন। দেখো লক্ষ্য করো এইটা যদি আমি এই সাইডে রাখি, ভালো করে দেখো এই যে অ্যাঙ্গেলটা, এই দেখো এই এর ভিতরে প্রচুর ফাঁকা স্থান তৈরি হয়েছে, অনেক ফাঁকা স্থান তৈরি হয়েছে। এখন যেহেতু এর তড়িৎঋণাত্মকতা বেশি, তাহলে কি করবে নিজের দিকে টেনে ধরে রাখবে। এখন এইটা যদি আমরা দূরে সরাই দিই, অ্যাঙ্গেল কি সেই পরিমাণ আছে? মাস্ট বি অ্যাঙ্গেলটা কমে গেছে, অ্যাঙ্গেলটা কমে গেছে। অর্থাৎ এই কেন্দ্রের দিকে যদি মুক্ত জোড় ইলেকট্রন থাকে তখন কি হবে, তোমার আছে ওই ওদের মধ্যে বিকর্ষণ হবে, বন্ড অ্যাঙ্গেলটা বেশি হবে। কিন্তু কেন্দ্র থেকে যত দূরে চলে যাবে তাদের মধ্যে বিকর্ষণ কম হবে, বন্ড অ্যাঙ্গেলটা আগে যা ছিল 107 তা অপেক্ষা এটার মানটা কমে যাবে। ঠিক আছে, তাই তড়িৎঋণাত্মকতার কারণে আমাদের যদি তড়িৎঋণাত্মকতা কোনো কেন্দ্রীয় পরমাণুর বেশি হয় তার বন্ড অ্যাঙ্গেলটা কম্পেয়ারলি আমাদের কি হবে, বেশি হবে, আর যদি তড়িৎঋণাত্মকতা কম হবে তার হচ্ছে বন্ধন কোনো কম হবে। একইভাবে আমাদের আরেকটা দেওয়া যায় NF3, আর তোমার হচ্ছে NF3 N আমরা যদি এই দুইটা কম্পেয়ার করি, NH3 আর NF3 এর ভিতরে NF3 NH3 আর NF3 এর ভিতরে কোনটার বন্ধন কোণ বেশি হবে কোনটার বন্ধন কোণ কম হবে। খেয়াল করো এই নাইট্রোজেন এখানেও আছে এখানেও আছে, তাহলে যেটা মিল সেটা আমাদের কম্পেয়ার করার বিষয় না। যেমন একটু আগে আমরা করলাম যে নাইট্রোজেন ছিল ফসফরাস ছিল, ওই দুটো আমরা কম্পেয়ার করতে পারছিলাম, কিন্তু এখানে হাইড্রোজেন ছিল এখানে হাইড্রোজেন ছিল, হাইড্রোজেন গুলো কিন্তু কম্পেয়ার করি নাই। এখন কথা হচ্ছে যে এই নাইট্রোজেন আছে এখানেও নাইট্রোজেন আছে, আর এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে ফ্লোরিন। এখন আমরা মাস্ট বি জানি নাইট্রোজেনের তড়িৎঋণাত্মকতা 3, সো এখানে কম্পেয়ারের কোনো বিষয় নেই। যেখানে হাইড্রোজেনের তড়িৎঋণাত্মকতার মান আছে 2.1, ফ্লোরিনের হচ্ছে আমরা জানি আছে 4, অনেক বেশি অনেক বেশি। যার ফলে কি আছে এই নাইট্রোজেনের সাথে ফ্লোরিন যখন বন্ধন তৈরি করবে, এই ফ্লোরিন ভদ্রলোক কি করবে, এটা নিজের দিকে টেনে ধরে রাখবে। অর্থাৎ দেখা গেল কি কম্পেয়ারলি এরকম দূরে থাকবে, মানে এই ইলেকট্রনগুলো এর দিকে নিজের দিকে টেনে ধরে রাখবে।
ওর নিচের দিকে টেনে ধরে রাখবে। যখন ধরে রাখবে দেখো এই নাইট্রোজেনের চারিপাশে ইলেকট্রন ডেনসিটি কিন্তু অনেক কম হচ্ছে, আর এখানে কিন্তু ইলেকট্রন ডেনসিটি বেশি। আমি বলছি কেন্দ্রের দিকে ইলেকট্রন থাকলে তার বন্ধন কোণের মান তোমার ওখানে যা হবে তার তুলনায় কেন্দ্রের দিকে যদি ইলেকট্রন কম থাকে তাহলে বন্ধন কোণের মান কিন্তু কমে যাবে, যে কারণে এর বন্ধন কোণের মান হয়ে যায় 102 ডিগ্রি। মাথায় রাখবা 102 ডিগ্রি। অর্থাৎ এইটা হচ্ছে তড়িৎ চার্জকতা দিয়ে আমরা এই তিনটা, যদি NH3 PH3 ভিতরে কোনটার বন্ধন কোণ বেশি হয় কোনটা কম হয় আমরা তড়িৎ চার্জকতা দিয়ে ব্যাখ্যা করব। আবার NH3 NF3 এর বন্ধন কোণ কোনটার কম কোনটার বেশি তখন আমরা তড়িৎ চার্জকতা দিয়ে ব্যাখ্যা করব। কিন্তু শুধু যদি পরীক্ষা আসে যে NF3 এর বন্ধন কোণ তখন ওই সংকরণের মাধ্যমে ব্যাখ্যা করব, বা PH3 এর বন্ধন কোণ সংকরণের মাধ্যমে ব্যাখ্যা করব, NH3 এর বন্ধন কোণ আমরা সংকরণের মাধ্যমে ব্যাখ্যা করব। এরপর আমরা চলে আসি তোমার আছে পানির অণু। পানির অণুর আমাদের হচ্ছে কেমন সংকরণ হবে। দেখো পানির অণুর হচ্ছে আকৃতির উপর বন্ধন আকৃতি ও বন্ধন কোণের উপর মুক্ত জোড় ইলেকট্রনের প্রভাবটা কিভাবে কাজ করে খেয়াল করো। পানি এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, পানি। তো দেখো পানির ক্ষেত্রে এই জায়গাটা শুধুমাত্র হালকা আই চেঞ্জ করে দাও। দেখো H2O, তো এর ক্ষেত্রে এর আছে এরও কিন্তু sp3 সংকরণ। দেখো খেয়াল করো অক্সিজেন কত, এটা আছে গ্রুপ 6 এর মূলক যৌথ স্তরে 6টা আছে, হাইড্রোজেনের 1 আছে, তাহলে 1 গুণ 2 ইকুয়াল টু কত হচ্ছে আমাদের 8। কত দিয়ে ভাগ করবা আমরা ভাগ করব হচ্ছে 2 দিয়ে, 8 দিয়ে ভাগ করলে এখানে আছে 4 8 0, তাহলে এখানে মান হলো 4। তার মানে এর sp3 সংকরণ। এন্ড কোশ্চেন হলো স্যার মুক্ত জোড় আছে কিনা। মুক্ত জোড় বের করার টেকনিকটা আমি বলে দিয়েছি যে এর ক্ষেত্রে এই কেন্দ্র পরমাণুর যে সংকরণ নাম্বার হবে ওর থেকে ওর সাথে যা যুক্ত আছে সব গোষ্ঠী সহ বিয়োগ করে দিবা। খেয়াল করো তাহলে এখানে 4 থেকে বিয়োগ হবে কত আমাদের 2, বিয়োগ করলে আমাদের মান আছে 2 ইজিলি। তাহলে আমাদের মুক্ত জোড় ইলেকট্রন থাকছে 2টা, সংকরণ হচ্ছে আমাদের sp3। আমরা নিশ্চিত হয়ে গেলাম এই যৌগের sp3 সংকরণ আর হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন থাকবে 2টা। তো আমরা আলোচনা করি এক এক করে। দেখো আমরা যদি এখানে অক্সিজেনের ইলেকট্রন কনফিগারেশনটা করি, অক্সিজেন ও কত 8, তাহলে 1s2 2s2 2p8। আচ্ছা দেখো এর সাথে এরপরে যখন সংকরিত অবস্থায় হবে তখন কিন্তু 2টা ইলেকট্রন এইভাবে থাকবে, যেখানে আছে sp3 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 চারটা থাকবে। তবে এখানে ইলেকট্রন মোট আছে দেখো 6টা, 2টা 3টা 4টা 5টা 6টা। সো এখান থেকে ইলেকট্রন আমরা দিয়ে দিলাম আছে 6টা। প্রথম দুইটাকে অ্যাকচুয়ালি এখানে ইলেকট্রন যখন যায় হুন্ডার নিয়ম অনুসারে প্রথমে একটা একটা করে যায়, তারপর আবার পূর্ণ করতে করতে আসে। ওই কারণে প্রথম দুইটাই, এইটা হচ্ছে 2টা এইটা 2টা, বাকিগুলো সব একটা একটা করে। এখন দেখো তাহলে এই সেই আগের মতনই হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস লিখবা, হাইড্রোজেন এর ই বিন্যাস। তোমরা অবশ্যই এটা পরে এই যে সংকরণ আমার এখানে জায়গা নাই, আমি পরে এই সংকরণটা পরে হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাসটা দিয়ে দিবা। এরপর আমরা কি করব, এর সাথে দেখা হচ্ছে ওই কোন কোন অরবিটাল অংশ নেবে 2s আর p আছে 3টা, তাহলে 2s 2p 3টা, তাহলে এরও আছে আমাদের sp3 সংকরণ। তবে এখানে প্রথম ইয়েটা 2টা সংকর অরবিটালে sp3 সংকর অরবিটালে দেখবা মুক্ত জোড় ইলেকট্রন থাকে 2টা, এইটাই থাকে এইটা থাকে, বা এইটা যে কোনো একটা পাশাপাশি 2টা থাকবে। তো যাই হোক এখন কথা হচ্ছে যে sp3 সংকরণ যেখানে আমরা দেখতে পাচ্ছি 2টা হচ্ছে বিজোড় ইলেকট্রন আছে আর 2টাই মুক্ত জোড় হিসাবে থাকছে। এখন দেখো পানির গঠনে আমরা দেখতে পাচ্ছি পানির অণুর সাথে অক্সিজেনের সাথে আমাদের হাইড্রোজেন আছে 2টা। সো অ্যামোনিয়ায় যখন করা হয়েছিল তখন 3টা দিয়েছিলাম, জাস্ট এখানে আমরা কি করব এখানে 2 দিয়ে দেব। তাহলে আমাদের কি হবে, এইটা কিন্তু একটা আছে মুক্ত জোড় হিসাবে থেকে যাবে। অর্থাৎ দেখো আগে কিন্তু এই যে তোমার আছে মুক্তজোড় একটা ছিল, অর্থাৎ মুক্তজোড় ইলেকট্রনকে আমাদের সমাজে কিছু ঝগড়াইটে মানুষ হয়, এই ঝগড়াইটে টাইপের মানুষ যদি তোমার হচ্ছে দেখা গেল কি একজন থাকে তখন ও যে পরিমাণে তোমার হচ্ছে নিজে নিজে ঝগড়া না করতে পারে, আবার হচ্ছে যদি একাধিক ইলেকট্রন থাকে তাহলে কি করবে নিজেদের ভিতরে ঝগড়া করবে, নিজেদের ভিতরে ঝগড়া। তাহলে কি আছে এর সাথে এর আছে তোমার আছে আগে কি করছিল এদের সাথে ঝগড়া বাঁধাচ্ছিল, এখন কি করবে ও নিজেদের ভিতরে ঝগড়া বাঁধাচ্ছে। ওই যে আগে আমরা লিখছিলাম লন পেয়ার বিকর্ষণ সবচেয়ে বেশি হয়, তখন কি আছে এর সাথে এর বিকর্ষণটা সবচেয়ে বেশি হবে, ওই কারণে এর সাথেও করবে বিকর্ষণ এর সাথেও করবে বিকর্ষণ, ফলে এরা আরো নিকটে চলে আসে। যখন নিকটে চলে আসে তখন বন্ড অ্যাঙ্গেলটা আমাদের হয়ে যায় এটা অক্সিজেন অনেকটা ইংরেজি উল্টো ভি এর মতন, এই যে উল্টো ভি, হ্যাঁ উল্টো ভি এর মতন।
অ্যাঙ্গেলটা হয়ে যায় আছে আমাদের 104.5 ডিগ্রি। অর্থাৎ এই মুক্ত জোড় ইলেকট্রনগুলোর কারণে আমাদের বন্ধন কোণ 109 ডিগ্রি 28 মিনিট থেকে কমে আমাদের 160.5 ডিগ্রি হয়ে গেল। কেন গেল? কারণ এরা সবচেয়ে বেশি বিকর্ষণ করে। তো যার ফলে হচ্ছে বন্ধন কোণের মান কমে গিয়ে 160.5 ডিগ্রি। অর্থাৎ আমরা যদি শেপটা করা হয় সেটা এইভাবে সংক্ষেপে তোমরা লিখতে পারো, কোনো সমস্যা নেই। এই একটা দুইটা মুক্ত জোড় ইলেকট্রন থাকলো, এদের ভিতরে বন্ড অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 104.5। একইভাবে তোমাদের পরীক্ষায় পানির সংকরণ মানে পানির অণুর আকৃতির উপরে আমাদের হচ্ছে বন্ধন কোণে পানির আকৃতি এবং বন্ধন কোণের উপর মুক্ত জোড় ইলেকট্রনের প্রভাবটা আমরা আলোচনা করলাম। পরীক্ষায় যদি পানির উপর না দিয়ে আমরা যদি আসতে পারি H2S, সেম ব্যাখ্যা H2S, পচা ডিমের গন্ধযুক্ত একটা গ্যাস H2S, একদম সেম টাইপের সংকরণ, খালি শুধুমাত্র এই জায়গাটায় 3 বসে যাবে। ঠিক মানে তৃতীয় শক্তি স্তরটা এসে অ্যাড করে দিবা, আর কোনো কাজ নাই। কিন্তু মূলত আমাদের পরীক্ষায় যে কোশ্চেনটা আসে যে H2O আর H2S এর ভিতরে বন্ধন কোণের মান কোনটার বেশি কোনটার কম, এটা তোমরা সেম ব্যাখ্যা দিবা। কোন ব্যাখ্যাটা? ওই যে বলছিলাম যে কেন্দ্রীয় পরমাণু তড়িৎচুম্বকতাটা। অর্থাৎ এর ক্ষেত্রে আমরা কি করব, দেখো সালফার আর অক্সিজেন। সালফারের তড়িৎচুম্বকতার মান আমরা জানি 2.5, যেখানে অক্সিজেনের তড়িৎচুম্বকতার মান 3.5, অনেক বেশি। যার ফলে কি আছে, এই মুক্ত তোমার বন্ধন জোড় ইলেকট্রনগুলো কি করবে, অক্সিজেন নিজের দিকে টেনে ধরে রাখবে। কিন্তু সালফারের তড়িৎচুম্বকতা কম হওয়ার কারণে এই ইলেকট্রনগুলো কম্পেয়ারলি দূরে থাকবে। যখন কি হবে, দূরে থাকবে, আমি বলেছি কেন্দ্রের চারিপাশে ইলেকট্রন যদি বেশি থাকে তার বন্ড অ্যাঙ্গেলটা বেশি হবে। কিন্তু যদি কেন্দ্রের চারিপাশে তোমার এটা মানে মুক্ত জোড় ইলেকট্রন তোমার আছে, এই বন্ধন জোড় ইলেকট্রন যদি না থাকে, এর থেকে দূরে থাকে, তাহলে বন্ড অ্যাঙ্গেলটাও আছে আমাদের কমে যাবে। এর বন্ড অ্যাঙ্গেলটা আমরা জানি 92 ডিগ্রি বা 92.1, 92 ডিগ্রি। এইটা অর্থাৎ যদি বলে H2S আর H2 এর ভিতর কোনটার বন্ধন কোণ বেশি হয় কোনটার কম হয়, তখন তোমরা এই সমীকরণ দিয়ে ব্যাখ্যা করো না, তখন ব্যাখ্যা করবে তড়িৎচুম্বকতা দিয়ে। অর্থাৎ বলবা অক্সিজেন আর সালফারের ভিতরে আমরা জানি আছে অক্সিজেনের তড়িৎচুম্বকতার মান বেশি, সালফারের তড়িৎচুম্বকতা কম, ফলে ওই বন্ধন জোড় ইলেকট্রন HS আর এখানে OH এর এই বন্ধন জোড় ইলেকট্রন অক্সিজেন নিজের দিকে টেনে ধরে রাখে, ফলে ওদের মধ্যে বিকর্ষণ বেশি হয়, যে কারণে বন্ধন কোণ 160.5 ডিগ্রি হয়। অপরদিকে আমাদের সালফারের তড়িৎচুম্বকতা কম হওয়ার কারণে আমাদের হচ্ছে এই যে সালফার থেকে কম্পেয়ারলি একটু দূরে থাকে, মানে ওর চারিপাশে এইখানে যেভাবে টেনে ধরে রাখছে সেভাবে টেনে ধরে রাখতে পারে না, যে কারণে বন্ড অ্যাঙ্গেলটা আমাদের এর তুলনায় এর কমে গিয়ে হয়ে যায় হচ্ছে 92 বা 92.1 ডিগ্রি। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের এটা হলো অণুর আকৃতি ও বন্ধন কোণের উপর মুক্ত জোড় ইলেকট্রনের প্রভাব। এখানে অ্যামোনিয়া, পানি, এই দুটো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই দুটো পরীক্ষায় আসে। এর সাথে তোমাদের আসতে পারে যে মিথেনের উপরেও তোমার আছে মুক্ত জোড় ইলেকট্রনের কোনো প্রভাব থাকে না। মিথেনের উপর তোমাদের পরীক্ষায় মেইনলি আসে পানি, অ্যামোনিয়া ও মিথেনের একই সংকরণ হলেও বন্ধন কোণ কেন ভিন্ন হয়। সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা, পানি, অ্যামোনিয়া ও মিথেনের উপর মিথেনের একই সংকরণ হলেও বন্ধন কোণ কেন ভিন্ন হয়, এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।